তো পরমাণুর গঠন সম্পর্কিত যে ধারণাগুলো রয়েছে, এই ধারণাগুলোর মধ্যে যেমন 1 নম্বরে আমরা আসতে পারি আগের যুগের, অনেক আগের যে ধারণা, সেটা হচ্ছে অ্যারিস্টটল। তো কনার্ড নামের একজন বিজ্ঞানী, ভারতবর্ষের কনার্ড, সে নাকি প্রথমে ধারণা দিয়েছিল, কনার্ড। তারপরে একই টাইপের ধারণা, অর্থাৎ এই যে কনার্ড যে ধারণা দিয়েছিল, ওই একই টাইপের ধারণা দিয়েছিল ডেমোক্রিটাস আর লুসিপাস। এই লুসিপাসটা হচ্ছে ডেমোক্রিটাসের গুরু। তাহলে ভারতবর্ষের অনেক আগে, যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 500-550 বছর আগে, কনার্ড নামের একজন বিজ্ঞানী, মানে সে আসলে হচ্ছে দার্শনিক, সে পরমাণু বা পদার্থের গঠন সম্পর্কিত ধারণা দিয়েছে। তারপরে লুসিপাস, গ্রিক দার্শনিক, ডেমোক্রিটাস, এরা ধারণা দিয়েছে। তো এরা কি বলেছে যে পরমাণু অবিভাজ্য। কোনো পদার্থকে যদি বিভাজিত করা হয়, বিভাজিত করতে করতে এর একটা সবচেয়ে ক্ষুদ্র অংশ পাওয়া যাবে, এটা আর বিভাজন করা যাবে না। এই ক্ষুদ্র অংশটাকে এরা পরমাণু বলছে, অর্থাৎ এটা বিভাজন করা সম্ভব না। এরা মূলত এই শব্দটি বলছে যে পরমাণু অবিভাজ্য। এই কথাটা আগে কিন্তু এ বলছে, এদের ধারণা পরমাণু অবিভাজ্য আর কি। এই অবিভাজ্য শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে। এই গ্রিক দুইটা শব্দ, এ মানে হচ্ছে নট, আর একটা হলো টেমনিন। টেমনিন মানে হচ্ছে টু কাট। অর্থাৎ পুরো এই দুইটা শব্দ, গ্রিক এই দুইটা শব্দ একত্রিত করলে অ্যাটম শব্দটি এখান থেকে, অ্যাটোমা থেকে অ্যাটম এসেছে। তাহলে অ্যাটম শব্দটির অর্থ হচ্ছে নট টু কাট, মানে অবিভাজ্য, এই শব্দটি এসেছে। এরিস্টটল এসে বলল যে পরমাণু বিভাজ্য, বিভাজ্য অর্থাৎ পরমাণু মানেই তো হচ্ছে অ্যাটম, মানে অবিভাজ্য। কিন্তু সে বলল যে এই ক্ষুদ্র কণা বলে কিছু নেই পদার্থের, অর্থাৎ পদার্থকে যদি টুকরা করতেই থাকি, এটা টুকরা হতেই থাকবে, এর কোনো শেষ নেই, এটা বিভাজ্য। তো এই ধারণাগুলো আসলে এদের দার্শনিক মতবাদ, এগুলো কোনো বিজ্ঞান ভিত্তিক বা পরীক্ষালব্ধ কোনো মতবাদ ছিল না। পরবর্তীতে 3 নম্বরে এর মাঝখানে আরো অনেক ধারণা ছিল, সেগুলো আসলে তেমন একটা গুরুত্ব পায়নি বা এগুলোর ডকুমেন্ট পাওয়া যায়নি। পরিশেষে অনেক দিন পর 1602 বা এরকম সময়ের দিকে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন, সে যে মতবাদটা দিল, সেই মতবাদটা এই এদের ধারণাটাকে নিয়ে এসে টানাটানি করলো। এ বললো যে পরমাণু অবিভাজ্য, এবং সে পরমাণুর গঠন সম্পর্কিত কিছু ধারণা পেশ করলো। অর্থাৎ প্রথম সে পরমাণুর গঠন সম্পর্কিত কিছু তথ্য দিলেন। হ্যাঁ, এই প্রথম। আর এরা কিন্তু সাধারণ কিছু কথা বলছে, যেগুলো আসলে বিশাল কোনো ধারণা পাওয়া যায়নি। আর এর ধারণা থেকে যেটা পাওয়া গেছে, ধারণাগুলো হচ্ছে এরকম যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্র কণা বা অবিভাজ্য যে কণা, সেটার নামে হচ্ছে পরমাণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্র কণাও পরমাণু, যৌগিক পদার্থের ক্ষুদ্র কণাকেও পরমাণু। পরবর্তীতে মৌলিক পদার্থের ক্ষুদ্র কণাটাকে মৌলিক পরমাণু বলা হয় বা সরল পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্র কণাকে যৌগ পরমাণু বলা হয়েছিল। সে বলল যে একই পদার্থের পরমাণুগুলোর ভর এবং ধর্ম একই রকমের। যদি সেটা হাইড্রোজেনের পরমাণু হয়, তাহলে সবগুলোই একই রকম ভর বিশিষ্ট, ধর্ম তাদের একই রকম, অর্থাৎ এরা একই ধরনের বিক্রিয়া দেখাবে। তারপরে বলল যে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুগুলোর ভর এবং ধর্ম বিভিন্ন। পরমাণু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং সরল অনুপাতে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই এর ধারণাগুলো একটু তথ্য সমৃদ্ধ হওয়ার কারণে একে পরমাণুবাদের জনক বলা হয়। তো পরমাণুবাদের জনক, যদিও পরবর্তী পর্যায়ে এর ধারণাগুলো প্রায় সবগুলোই ভুল প্রমাণিত হয়েছে, তবুও সে পরমাণু সম্পর্কে প্রথম লিখিত কিছু ধারণা দিয়েছে, যে কারণে একে পরমাণুবাদের জনক বলা হয়। যে এই যে জে জে থমসন, সে কিন্তু কি আবিষ্কার করছে বলতে পারবা তোমরা?
ইলেকট্রন আবিষ্কার করছে। তো এই ইলেকট্রনটা আবিষ্কার করার পর পরবর্তীতে বিভিন্নভাবে প্রোটন, নিউট্রন এগুলো আবিষ্কার হতে থাকে। তো তার যে মতবাদ সেটা হচ্ছে যে এটা হচ্ছে কিসমিস টাইপের মতবাদ। অর্থাৎ একটা কিসমিস আছে, এর ভিতরে যে বিচি গুলো থাকে কিসমিসের, এরকম যে বিচি গুলো থাকে, সে বললো যে কিসমিসের পরমাণুর ভিতরে ইলেকট্রন গুলো এরকম কিসমিসের বিচির মতো সাজানো থাকে। এই হলো তার মতবাদ। আর এই মতবাদের যে ভালো মন্দ দিক এগুলো সে তুলে ধরতে পারলো না, কারণ হচ্ছে ইলেকট্রন গুলো তো ঋণাত্মক চার্জ যুক্ত, পাশাপাশি কিভাবে থাকে, থাকলে তো এরা পরস্পরকে বিকর্ষণ করবে, এই ধরনের কিছু বিষয় সে ব্যাখ্যা দিতে পারেনি। এই তো রাদারফোর্ডের মতবাদের আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে যে এই রাদারফোর্ড প্রথম কিছু পরীক্ষা করে, পরীক্ষাগুলো করতে গিয়ে তার এই ধারণাগুলো চলে আসে। যেমন তার বিখ্যাত পরীক্ষা হচ্ছে সোনার পাতের উপর আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষা। হ্যাঁ, তো এর পরীক্ষাটা হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। কিছু বিষয় আসলো, আলফা কণাটা কি জিনিস? হ্যাঁ, আলফা কণা হলো দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম আয়ন অথবা হিলিয়ামের নিউক্লিয়াসটাকেই আলফা কণা বলা হয়। এটা হচ্ছে এই যে এরকম He2+, এটা হলো আলফা কণা। এখন যদি বলা হয় আলফা রশ্মি তাহলে কি? আলফা কণাগুলোর অর্থাৎ এই জাতীয় বিষয়টার প্রবাহটাকে, অনেকগুলো কণা প্রবাহিত হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে আলফা রশ্মি। তাহলে আলফা কণার প্রবাহকে আলফা রশ্মি বলে। তো আলফা রশ্মি যেটা, এটার কিন্তু ভর তোমাদের জানতে হবে। এই যে 2+, এটা হচ্ছে আলফা কণা। তো এটার হচ্ছে এখানে সম্ভবত 2 আর এখানে 4, অর্থাৎ 2 হচ্ছে তার পারমাণবিক প্রোটন সংখ্যা আর 4 হচ্ছে তার ভর। এই কণাটা সবচেয়ে ভারী কণা আর কি, তুলনামূলকভাবে ভারী কণা একটা। এটা গেল আলফা কণা সে ব্যবহার করছে। সোনার পাত ব্যবহার করছে। তো সোনার পাতটা কত পাতলা সোনার পাত ব্যবহার করছে, রসুনের যে ছালটা থাকে, পেঁয়াজের ছাল, তার চেয়েও মনে হয় পাতলা হবে সোনার পাত। সোনার পাত যেহেতু পিটিয়ে পিটিয়ে পাতলা করা যায়, সোনা অত্যাধিক ঘাত সহনশীল ধাতু একটা, মানে পিটিয়ে পিটিয়ে যদি চ্যাপ্টা করা হয় তবুও ভাঙে না। লোহার জিনিসকে পিটালে কিন্তু তার চতুর্দিকটা ফাটল ধরে, কিন্তু সোনার ফাটল ধরে না। এই জন্য এটাকে বলা হচ্ছে ঘাত সহনশীল ধাতু। এই পুরুত্বের সোনার পাত, এই এত সেন্টিমিটার পাতলা সোনার পাতের উপর আলফা কণা নিক্ষেপ করছে সে, এবং ওই পাতটার পিছনে একটা কি রেখেছিল, জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটা পর্দা রেখেছিল। হ্যাঁ, আরেকটা, তাহলে এটা একটা জিনিস গেল, জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা একটা লাগবে। আর আলফা কণার উৎস কোথায় পাওয়া যাবে? আলফা কণা এই জিনিসটার উৎস হচ্ছে যে তেজস্ক্রিয় যে মৌল আছে রেডিয়াম, এই যে রেডিয়াম, থোরিয়াম, এই জিনিসগুলো ব্যবহার করা হয়। রেডিয়াম, থোরিয়াম যদি রাখা হয়, এগুলো ভেঙে ভেঙে আপনা আপনি আলফা কণা তৈরি হয়। আর সেই আলফা কণাগুলো যে সোনার পাতের উপরে পড়ে, কিভাবে পড়ে সেটা আমরা এখন দেখব। তো এইখানে আরেকটু বলি যে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দাটা কেন ব্যবহার করব আমরা। জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করার সুবিধা হচ্ছে যে তোমরা এক্স-রে করার সময় একটা ফিল্ম দেখো কিনা, সেই ফিল্মটার মধ্যে দেখবে যে সাদা কালো দাগ পড়ছে, হাড়ের ছবিগুলো সাদা আছে এরকম। তো এরকম মানুষকে ছবি তোলার সময় যে ফিল্মগুলো ব্যবহার করা হয়, সেই ফিল্মগুলোর উপরে এখন বর্তমানে আধুনিক ভার্সনে সিলভার ব্রোমাইডের আবরণ দেওয়া হয়, কিন্তু তখন সিলভার ব্রোমাইডের আবরণ দিত না, দিয়ে জিঙ্ক সালফাইডের আবরণ দেওয়া হয়। এই জিঙ্ক সালফাইডের আবরণটার উপরে যদি আলো এসে পড়ে, সেটা দৃশ্যমান হোক আর অদৃশ্য আলো হোক, এই আলফা রশ্মিও এক ধরনের আলোর মতো কাজ করে। তাহলে কোনো শক্তিশালী কোনো রশ্মি যদি এসে আঘাত করে, তাহলে সেই এই জিঙ্ক সালফাইড রশ্মিটা থেকে শক্তি শোষণ করে করে সে পরে সেখান থেকে আলো বিকিরণ করে। অর্থাৎ আকাশে ওই যে জোনাকি পোকা যেমন জ্বলে, সেরকম আলফা কণাগুলো ওই জায়গাগুলোতে পড়লে সেগুলো জোনাকি পোকার মতো কিছুক্ষণের জন্য মিটমিট করে জ্বলে ওঠে। পরে ওই দাগগুলো যে জায়গাগুলো জ্বলে ওঠে, এইগুলো দেখেই কিন্তু শনাক্ত করা হয় যে আলফা রশ্মি কতটুকু ওর উপরে পড়ছে, এটা নির্ণয় করা যায়। এবং এইটার পরে কি হয়, জিঙ্ক সালফাইডটা আবার যদি আলো নাও তৈরি হয়, তাহলে পরে দেখা যায় যে ওই জায়গাগুলোতে কালো দাগ সৃষ্টি হয়েছে।
কালো দাগ, যে জায়গাগুলোতে রশ্মি পড়ছে সেই জায়গাগুলো পরে কালো দাগ হচ্ছে, অর্থাৎ সালফারে পরিণত হচ্ছে, জিঙ্ক আর সালফার হয়ে যায় বিক্রিয়া করে। এই জন্য জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া হয়। এই পরীক্ষাটা কিভাবে সম্পন্ন করা হয়, তো আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো তোমরা একটু শুনলেই নিজেরাই বানিয়ে লিখতে পারবা। তো প্রথমত রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি সম্পন্ন করার জন্য পাতলা সোনার পাতের উপর আলফা রশ্মি নিক্ষেপ করেন। তাহলে পাতলা সোনার পাতটা, এটা সিস্টেমটা অন্য, কিন্তু আমরা দেখতেছি এটা সোনার পাত একটা মনে করে নিলাম। আর আলফা রশ্মিগুলো যেখানে থাকবে, আলফা কণার যে উৎস অর্থাৎ রেডিয়াম থোরিয়াম, এগুলো তেজস্ক্রিয় পদার্থ, এগুলো থেকে যে ক্ষতিকর রশ্মিগুলো বের হয় এগুলো মানুষের শরীরে পড়লে মানুষ ক্যান্সারে মারা যাবে। এই জন্য এগুলোকে সীসার ব্লকের ভিতরে, এরকম সীসার ব্লক, আর এর ভিতরে এরকম একটা জায়গা আছে, এইখানে হচ্ছে রেডিয়াম রয়েছে। এই যে এটা হচ্ছে আলফা রশ্মির উৎস অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ। এইখান থেকে অটোমেটিক আলফা কণাগুলো এই ফাঁকা জায়গাটা দিয়ে বের হয়ে এদিকে যাবে, এদিকে যেতে পারবে না, এটা বাধা সৃষ্টি করবে। এইদিকে যখন আলফা রশ্মিগুলো যাবে তখন এই রশ্মিগুলো তো বিভিন্ন ভাবে এর গায়ের উপর এসে পড়বে, কণাগুলো, আলফা কণাগুলো এর গায়ের উপর বিভিন্ন ভাবে এসে পড়বে। তো আমি এইভাবে দেখাচ্ছি। পিছনে একটা জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা, জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দা, সে লক্ষ্য করলো আর কি। তাহলে প্রথম কথাটা হচ্ছে যে পাতলা সোনার পাত, আর পাতের উপর আলফা কণা নিক্ষেপ করা হয় এবং পাতটির পিছনে একটি জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা স্থাপন করা হয়। এরপর লক্ষ্য করলে দেখা যায়, এটা আমরা লক্ষ্য করিনি, বিজ্ঞানী লক্ষ্য করছে, লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ আলফা কণা পাত ভেদ করে সোজা চলে গেছে, অর্থাৎ ওই জায়গায় দাগ সৃষ্টি করছে বা ঝিকিমিকি আলো জ্বলছে আর কি, জোনাক পোকার মতো। তারপরে সে বলল সামান্য সংখ্যক আলফা কণা পাত ভেদ করে বেঁকে যায়। এই যে তারপর এই জায়গায় আমরা একটা প্লাস চিহ্ন দেব। সামান্য সংখ্যক আলফা কণা পাত ভেদ করে বেঁকে যায়, এই যে এটা বেঁকে গেছে, এই পাশেরটা বেঁকে গেছে। আর অতি সামান্য সংখ্যক আলফা কণা পাত ভেদ না করে উল্টা দিকে ফিরে আসে। তাহলে আবারও বলি, যে সে পর্যবেক্ষণ করে দেখলো বা লক্ষ্য করলো যে অধিকাংশ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা গমন করে, সামান্য সংখ্যক আলফা কণা পাত ভেদ করে বেঁকে যায়। অতি সামান্য সংখ্যক আলফা কণা, 20,000-এর মধ্যে প্রায় একটি আলফা কণা পাত ভেদ করতে না পেরে উল্টা দিকে ফেরত আসে। তো সে কি কি সিদ্ধান্ত নিতে পারে? সিদ্ধান্তগুলো হচ্ছে এরকম যে যেহেতু অধিকাংশ আলফা কণা পাত ভেদ করে সোজা গমন করে, অর্থাৎ এটা তো সোনার পাত, এর মধ্যে অসংখ্য পরমাণু রয়েছে, অর্থাৎ পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গা ফাঁকা, স্থান ফাঁকা। তার সিদ্ধান্ত একটা হলো পরমাণুতে অধিকাংশ স্থান ফাঁকা থাকে। 2 নম্বরে যে সিদ্ধান্তটা হলো যে পরমাণুতে একটি ধনাত্মক চার্জযুক্ত স্থান রয়েছে। এই আলফা কণাগুলো এগুলো কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, Ac2+, এটা কিন্তু ধনাত্মক নিউক্লিয়াস এর গায়ে পড়তেছে। তাহলে পরমাণুর ভিতরে একটি ধনাত্মক চার্জযুক্ত স্থান রয়েছে, যে কারণে ওই স্থানের কাছাকাছি দিয়ে যে রশ্মিগুলো যাচ্ছে তারা বিকর্ষিত হয়ে বেঁকে যাচ্ছে। দুইটা জিনিস পাওয়া গেল, যে পরমাণুর ফাঁকা জায়গা আছে আর একটা ধনাত্মক চার্জযুক্ত স্থান আছে, দুইটা কিন্তু পাওয়া গেল। বাঁকাগুলো দিয়ে পাওয়া গেল ধনাত্মক চার্জযুক্ত স্থান আছে যে কারণে বিকশিত হয়, সোজাগুলো দিয়ে পাওয়া গেল যে অধিকাংশ জায়গা ফাঁকা। আর উল্টা পাশে আসাটা দিয়ে পাওয়া গেল কি, যে ধনাত্মক চার্জযুক্ত যে স্থানটা আছে ওই স্থানের উপর যে আলফা কণাগুলো পড়েছে সেগুলো সরাসরি বিকশিত হয়ে উল্টা পাশে ফেরত আসছে। সরাসরি উল্টা দিকে ফেরত আসার যৌক্তিকতা হচ্ছে এই যে খুবই সামান্য সংখ্যক আলফা কণা ফেরত আসছে, এর অর্থ হচ্ছে যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে বা ধনাত্মক চার্জযুক্ত স্থানটি রয়েছে এটা খুবই ক্ষুদ্র একটা স্থান। অর্থাৎ তাহলে এখান থেকে সেই সিদ্ধান্তটা নিল কি, এক হচ্ছে পরমাণুতে অধিকাংশ স্থান ফাঁকা, কারণ হচ্ছে সোজাসুজি বেশিরভাগ কণায় ভেদ করে যায়। 2 হচ্ছে যে পরমাণুর মধ্যে একটি ধনাত্মক চার্জযুক্ত স্থান রয়েছে যেটাকে আসলে নিউক্লিয়াস বলা হয়, ওই স্থানটির কাছ দিয়ে যে কণাগুলো যায় তারা বিকশিত হয়ে বেঁকে যায়। 3 নম্বর হলো ধনাত্মক চার্জযুক্ত স্থান বা নিউক্লিয়াসটি অতি ক্ষুদ্র, যে কারণে খুবই সামান্য পরিমাণ কণা পিছনের উল্টা দিকে ফেরত আসে। অর্থাৎ পরীক্ষা করে দেখা গেছে যে
এই নিউক্লিয়াসটি পরমাণুর আয়তনের তুলনায় প্রায় 10,000 থেকে 1,00,000 ভাগের 1 ভাগের সমান। একটা ঘরের ভিতরে যদি আমরা 50,000 টেনিস বল রাখি, তাহলে বুঝতে হবে যে একটা বল হচ্ছে তার নিউক্লিয়াসের সমান, বা 1,00,000 টেনিস বল রাখলে একটা বল হবে তার নিউক্লিয়াসের সমান। কত ক্ষুদ্র! এখন আমাদের রাদারফোর্ডের পরমাণু মতবাদ। বিজ্ঞানী পরমাণু সম্পর্কিত কি কি ধারণা দিয়েছে? সে আসলে সিদ্ধান্ত কয়টি পেয়েছিল আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায়? 3টি সিদ্ধান্ত পেয়েছিল। ওই এখানে তার মতবাদেও 3টি মূল কথা আছে। তাহলে তার মতবাদের মূল কথাগুলো হচ্ছে: 1 নম্বর, পরমাণু 2টি অংশ নিয়ে গঠিত। একটি অংশ হলো পরমাণুর নিউক্লিয়াস, আর একটি হলো নিউক্লিয়াসের বাইরের অংশ। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে থাকে, এরা ঘূর্ণনশীল অবস্থায় আছে। আর নিউক্লিয়াসটি পরমাণুর তুলনায় খুব ক্ষুদ্র এবং এটা সমস্ত ভর আর চার্জ এর মধ্যে পুঞ্জীভূত থাকে। অর্থাৎ পরমাণুটার যেটা ভর, সেই ভরটা আসলে নিউক্লিয়াসটার ভিতরেই সম্পূর্ণ পুঞ্জীভূত অবস্থায় রয়েছে। 2 নম্বরে এসে সে বলল, পরমাণুতে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে সৌরজগতের গ্রহগুলো যেমন ঘুরতে থাকে সেরকম এরা ঘোরে, এবং নিউক্লিয়াস মানে পরমাণু চার্জ নিরপেক্ষ, যতগুলো প্লাস থাকে ততগুলো তো মাইনাস থাকে, যে কারণে পরমাণু চার্জ। 3 নম্বরে সে বলল, ইলেকট্রনগুলো যখন ঘুরতে থাকে তখন তার উপর 2টা বল ক্রিয়াশীল থাকে। তো এই বলগুলো কি কি? এই যে প্লাস, আর এইখানে ইলেকট্রন আছে, এই যে ঘুরতেছে। একটা আছে প্লাস আর মাইনাসের মধ্যে আকর্ষণজনিত বল, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্র, ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল, এটা কেন্দ্রের দিকে অর্থাৎ কেন্দ্রমুখী। আর একটা আছে ঘূর্ণনরত ইলেকট্রন বাইরে ছিটকে যাওয়ার একটা বল, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী বল। তাহলে এই দিকে একটা বল কাজ করতেছে, এইটাকে বলা হচ্ছে এফ এ, অর্থাৎ আকর্ষণ বল কেন্দ্রমুখী, অ্যাট্রাকটিভ ফোর্স। আর এটা হচ্ছে এফ সি, সেন্ট্রিফিউগাল ফোর্স, বহির্মুখী বল। তো এই দুই বলের মান, এই ঘূর্ণনরত ইলেকট্রনের উপর যে 2টা বল ক্রিয়া করে, এই 2টা বলের মান পরস্পর সমান, এফ এ সমান এফ সি, এই 2টা বলের মান পরস্পর সমান, যে কারণে ইলেকট্রনগুলো কক্ষপথের মধ্যে অনাবর্ত ঘুরতে পারে। এই মতবাদের কিছু সীমাবদ্ধতা আমি এখন বলি। এই মতবাদের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, এই মতবাদে যে কথাগুলো বলছে, তো এই সৌরজগতের সাথে তুলনা করাটা মোটেও সঠিক হয়নি। কারণ সৌরজগতের যে গ্রহগুলো ঘোরে সূর্যকে কেন্দ্র করে, সেগুলো চার্জ নাই, আর ইলেকট্রনগুলো চার্জ আছে। তো চার্জিত বস্তু ঘোরে। তো ম্যাক্সওয়েলের মতে চার্জিত বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে কিন্তু কক্ষপথটা ক্রমান্বয়ে শক্তি বিকিরণ করে ইলেকট্রনগুলোর কক্ষপথ সংকুচিত হওয়ার কথা ছিল, যেটা আসলে মিলে না এর সাথে। এই যে কক্ষপথের মধ্যে যদি ইলেকট্রনটা ঘোরে, প্রথমে এই বড় কক্ষপথে ঘুরলো, পরে আস্তে আস্তে কক্ষপথ সংকুচিত হয়, এই যে এক সময় ইলেকট্রনগুলো কেন্দ্রে পতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বাস্তবে এইখানে তা ঘটে না। তো যদি ইলেকট্রনগুলো কেন্দ্রে পতিত হয়, তাহলে তো ধ্বংস হয়ে যাবে, পরমাণু বা কণা ধ্বংস হয়ে যাবে, যেটা আদৌ এখানে প্রযোজ্য হয় না। আর একটা বিষয় হচ্ছে যে সৌরজগতের গ্রহগুলো কোথায় বিশাল বিশাল, আর ইলেকট্রনগুলো কোথায় ক্ষুদ্র ক্ষুদ্র, এইগুলো বড় জিনিসের সাথে ছোট জিনিসের তুলনাটা সঠিক হয়নি।